ঘটনাকে কেন্দ্র করে সমস্ত বিশ্ব তোলপাড় হয়েছিল। একজন কর্মরত ডাক্তার, আমাদের দিদি অভয়া, তার সাথে যে নৃশংস ঘটনা ঘটেছিল ধর্ষণ এবং খুনের মতো, এবং তারপরে 18 মাস কেটে গেছে। আমরা বলছি অবিচারের 18 মাস। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আরজিকর সহ সমস্ত রাজ্যে, সমস্ত দেশে যে আন্দোলনে কেঁপে উঠেছিল, সেই আন্দোলনের ধারাবাহিকতাতে আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আজকে দিদির জন্মদিনও, সেই জন্য লড়াইয়ের আরও অঙ্গীকার নিতে, লড়াইয়ের শপথকে আরও দৃঢ় করতে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আপনারা আজকে এখানে অনেকেই আছেন যারা এই লড়াই চালিয়ে যাচ্ছেন। আমি আরজিকর মেডিকেল কলেজের স্টুডেন্টস বডির একজন সদস্য হিসেবে আরজিকর মেডিকেল কলেজের মধ্যেকার কিছু জায়গা আপনাদের সামনে রাখব। এই ঘটনা ঘটার পরে আন্দোলন চলাকালীন প্রথম 3-4 দিনের মাথায় আমরা দেখতে পাই যে এই আন্দোলন যখন শুরু হচ্ছিল, যখন প্রথম দানা বাজছিল, যখন পিজিটি দাদা দিদিরা সন্দীপ ঘোষের পদত্যাগের দাবি তোলার প্ল্যানিং করছিল, কথাবার্তা হচ্ছিল, তখন আরজিকর মেডিকেল কলেজেরই কিছু ছাত্র, কিছু ইন্টার্ন, কিছু ফাইনাল ইয়ারের ছাত্র, তারা এই দাবির বিরোধিতা করতে থাকে এবং তারা বলতে শুরু করে যে কোনোভাবেই সন্দীপ ঘোষের পদত্যাগ চাওয়া যাবে না। আমরা বিচার চাই, কিন্তু সন্দীপ ঘোষের পদত্যাগ চাই না। আমরা বিচার চাই, কিন্তু মনে করি যে সন্দীপ ঘোষ সঠিক কাজ করছে, তিনি বিচারের জন্য যা যা করার দরকার তাই করছেন। তো তখনই আমরা এটাকে চিহ্নিত করি যে এরা হচ্ছে আসলে এই আরজিকর মেডিকেল কলেজের মধ্যে থাকা সত্ত্বেও, এইরকম ঘটনা ঘটা সত্ত্বেও এরা আসলে ধর্ষকদের পক্ষে, এরা আসলে খুনিদের পক্ষে। এই ধরনের যে ছাত্র বাহিনী, যাদেরকে পরবর্তীকালে একটা প্রেস দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে, যেটা বলে থ্রেট কালচার, এবং আমাদের কলেজে বিশেষ করে বলা হতো সন্দীপ ঘোষ বাহিনী। আজকে এই জিনিসটা দিনের আলোর মতো পরিষ্কার যে যে দল রাজ্যের শাসন ক্ষমতায় আছে, তাদের যে ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ, তাদের বাহিনী হচ্ছে আসলে এই ছেলেগুলো। এই ধরনের মার্কা মারা ছেলেগুলো তারা শুধু আরজিকর মেডিকেল কলেজে নয়, আরজিকর সহ সমস্ত মেডিকেল কলেজে, এমনকি সমস্ত জেনারেল কলেজেও এই শাসক দলের বাহিনী, তৃণমূলের বাহিনী, তারা অ্যাক্টিভ। এবং তারা এমন একটা এনভায়রনমেন্ট, এমন একটা পরিবেশ তারা তৈরি করে রাখে যে ছাত্রাবস্থাতে একটা ছেলে যখন প্রথম কলেজের মধ্যে ঢোকে, তারপর থেকে তার উপরে এই মানসিক এবং শারীরিক অত্যাচার শুরু হয়, যাতে তারা যখন ছাত্রাবস্থাতে এবং ছাত্র হয়ে পাশ করে যাওয়ার পরেও এই শাসক দলের বিরুদ্ধে কিছু বলার সাহস না পায়। এই শিক্ষাটা দেওয়ার জন্য তাদের এই কালচার, তাদের এই প্রথা, তাদের এই মেকানিজম তারা চালু করে, এবং সেটা চালু হয় হোস্টেল থেকে। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম এই যে কালচার, এই যে সংস্কৃতি, হোস্টেল থেকে শুরু করে ক্যাম্পাসে, তারই একটা এগ্রিগেশনের মাধ্যমে আজকে এই অভয়া দিদির ঘটনা ঘটেছে। কারণ যেখানেই যারাই শাসক দলের বিরুদ্ধে কিছু বলতে যাবে, তাদেরকে তাদের মাথাটা মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হবে, তাদেরকে হুমকি দেওয়া হবে ফেল করিয়ে দেওয়ানোর, তাদেরকে মারধর করা হবে, তাদেরকে বলা হবে যে তুই তো রাস্তায় বেরোবি, তখন দেখে নেব। এই ধরনের একটা কালচার সমস্ত কলেজে কলেজে, সমস্ত জায়গায় শাসক দলের যে ছাত্র পরিষদের ছেলেরা তারা তৈরি করে রেখেছে। আমরা আন্দোলনের প্রথম দিন থেকে চেয়েছিলাম এই কালচারটাকে শেষ করতে, এটাকে সমূলে উৎপাদন করতে, এবং সেই জন্য আন্দোলন চলাকালীন প্রথম 2-3 দিনের মাথায় আমরা এই ছেলেগুলোকে আন্দোলন থেকে ধাক্কা মেরে বার করে দিই এবং আমরা বলি যে এরা হচ্ছে থ্রেট কালচার, এদের বিরুদ্ধে আরজিকর মেডিকেল কলেজের মধ্যে লড়াই চলে। এবং এই লড়াইয়ের মধ্যে দিয়ে আপনারা জানেন যে থ্রেট কালচারের একটা লিস্ট বেরোয়, এবং সেখান থেকে থ্রেট কালচারের সাথে যুক্ত ছেলেদের সাসপেন্ড করা হয়। পরবর্তীকালে এদের যে এগেনস্টে যে কেসটা হয়, সেই কেসটা হাইকোর্টে যায়, এবং তারপরে ধীরে ধীরে সেই কেসটা ধামাচাপা পড়ে যায়। কারণ এই যখন মমতা ব্যানার্জির সাথে অনিকেত দাদের মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ের মধ্যে দিয়েই আমরা পরিষ্কার দেখতে পাই যে রাজ্যের যে স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনি আসলে এই থ্রেট কালচারের সাথে অভিযুক্ত ছাত্রদের পক্ষে। এবং এই দলের যে সমস্ত মুখপাত্ররা আছে, তারা প্রকাশ্যভাবে বলতে শুরু করে যে তারা এই থ্রেট কালচারের পক্ষে, তাদের সাথে মিলে তারা ক্যাম্পে যায়, তাদের সাথে মিলে তারা প্রেস বাইট দেয়, এই জায়গাগুলো আমাদের সামনে আসে। তার ফলে যে কথাটা বলতে চাইছি যে এই যে ঘটনা ঘটেছিল এবং তারপরে আজকে প্রায় 2 বছর হতে চললো, আমরা কি দেখছি এখনও কলেজের মধ্যে, আরজিকর মেডিকেল কলেজের মধ্যে, যে এই থ্রেট কালচারের ছেলেরা, এই তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা
তারা আবার নানা ছলে বলে কলা কৌশলে মাথা চারা দেওয়ার চেষ্টা করছে। এর আগেই কিছুদিন আগে 9ই আগস্ট গেল আগের বছরে, তখনও আমরা এখানে সমবেত হয়েছিলাম এবং তখনও আমরা দেখেছি প্রিন্সিপাল অফিসে এই থ্রেড কালচারের ছেলেরা, এই তৃণমূলের ছেলেরা, তারা আমরা যাতে এখানে একটা প্রতিবাদ কর্মসূচি করতে না পারি তার জন্য তারা কী না করেছে। এই কিছুদিন আগে আরজিকর মেডিকেল কলেজের মধ্যে সরস্বতী পুজো হলো এবং এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমরা দেখলাম যে থ্রেড কালচারের তৃণমূলের ছেলেরা তারা কি করে সরস্বতী পুজোর মধ্যে দিয়ে থ্রেড কালচারের ছেলেদের, পুরনো সেই সন্দীপ ঘোষের বাহিনীর ছেলেদের তারা কলেজের মধ্যে ঢোকানোর চেষ্টা করলো। সেই জন্য আমরা সেই সরস্বতী পুজো বয়কট করি এবং স্টুডেন্টস বডির নিজস্ব আলাদা করে সরস্বতী পুজো হয়। এরপরে কিছুদিন পরে আমরা দেখলাম যে হোস্টেলের মধ্যে কী ধরনের নোংরা কালচার, আবার সেই ধরনের অপসংস্কৃতি তারা শুরু করতে চাইছে। তার মধ্যে দিয়ে দেখলাম যে এই থ্রেড কালচারের ছেলেরা, এই তৃণমূলের ছেলেরা তারা হোস্টেলের মধ্যে রুম দখল করে বসে আছে, যার ফলে সাধারণ ছাত্রছাত্রীরা রুম পাচ্ছে না। সেখানে দাঁড়িয়েও স্টুডেন্টস বডির ছেলেরা সেখানে লড়াই করে। কিছুদিন আগেই আপনারা দেখে থাকবেন খবরে সোশ্যাল মিডিয়ায় যে পুরুলিয়া মেডিকেল কলেজে একটি ফার্স্ট ইয়ারের ছেলেকে কীরকমভাবে বেধড়ক মারধর করে ফাইনাল ইয়ার এবং সেকেন্ড ইয়ারের এই তৃণমূলের ছেলেরা। তার ফলে যেটা বলতে চাইছি যে এই যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন কলেজে, এই যেগুলো মিডিয়ার সামনে আসছে, আমাদের চোখের সামনে আসছে, খবরে আসছে, সেই ঘটনাগুলো আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই একটা ক্রমাগত প্রসেস। এই প্রসেসটা আমাদের চোখের সামনে আসে না, এই প্রসেসটা মিডিয়াতে আসে না, এটা আমরা সেই জন্য জানতে পারি না। কিন্তু এই প্রসেসটা যখন একটা ফার্স্ট ইয়ারের ছেলে সে কলেজের মধ্যে ঢোকে, তার উপরে এই প্রসেসটা চালু হয়ে যায়। প্রথমেই শুরু হয় র্যাগিং, ইন্ট্রো, বলে ইন্ট্রোডাকশন হবে, আজকে রাতে 1টার সময় আসতে হবে, এবং সেই 1টা থেকে ভোর 5টা অবধি ইন্ট্রোডাকশন হয় এবং সেখানে নানান বিচ্ছিরি কথা, গালিগালাজ থেকে শুরু করে ফিজিক্যাল টর্চার, তার মধ্যে দিয়ে ইন্ট্রোডাকশনের নামে হয় র্যাগিং। এবং তারপরে আসে হুমকি, যে এই দাদাদের কথা না শুনলে, এই তৃণমূলের কথা না শুনলে, তৃণমূলের সাথে না থাকলে তাহলে তাকে নানান কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। আমরা মনে করি স্টুডেন্টস বডির থেকে যে এই যে প্রথাটা, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে ধ্বংস করতে হবে। তাহলেই সমস্ত ক্যাম্পাসে, সমস্ত কলেজগুলোতে একটা সুষ্ঠু পড়াশোনার পরিবেশ আমরা ফিরিয়ে আনতে পারবো। আমরা চাই যে কলেজের মধ্যে এই ধরনের ঘটনাগুলোকে আটকানোর জন্য যাতে সমস্ত ছাত্রছাত্রীরা, সমস্ত সাধারণ ছাত্রছাত্রীরা, সমস্ত মেডিকেল কলেজ থেকে শুরু করে অন্যান্য সমস্ত সাধারণ কলেজেও তারা একত্রিত হয় এবং সাধারণ ছাত্রছাত্রীদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, যার মধ্যে দিয়ে শাসক দলের এই অন্যায়গুলোকে আমরা প্রতিরোধ করতে পারি। কারণ এই ধরনের ঘটনা, ধর্ষণ এবং খুনের মতো ঘটনা, ধর্ষণের মতো ঘটনা, এই ঘটনাগুলো একদিনে ঘটে না, বহুদিন ধরে এই ঘটনা চলতে থাকে। আমরা মাথা নত করে থাকি, আমরা মেনে নিতে থাকি এবং এই মেনে নেওয়ার প্রক্রিয়ায় চলতে 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 একদিন দেখা যায় যে এইরকম একটা মারাত্মক ঘটনা ঘটে। তার ফলে এই মেনে নেওয়ার জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের প্রথমেই যখনই এই ধরনের ঘটনা ঘটছে, যখনই আমরা দেখছি একটা অন্যায় হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আসলে এই ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়াটা কি? ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়াটা আমরা মনে করি প্রতিরোধ, প্রতিবাদ। সেই জন্য যখন আমরা বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস, তার মানে আমরা এটাই মিন করেছিলাম যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো ইনজাস্টিসের বিরুদ্ধে আমরা জাস্টিস চাই। আমরা চাই যে সেখানে বিচার হোক। সেই ইনজাস্টিসটা হতে পারে একটা পাড়ায়, হতে পারে একটা গ্রামে, হতে পারে শহরে মফস্বলে, হতে পারে কলেজে, হতে পারে যে কোনো জায়গায় হতে পারে। এবং খুবই লক্ষ্য করলে দেখা যাবে যে সমস্ত জায়গায় যেখানে যেখানে এই ধরনের ইনজাস্টিসগুলো হচ্ছে, যেগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে, যেগুলো সম্পর্কে আর কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না, বিচার হচ্ছে না, সব লুকিয়ে যাচ্ছে, সেগুলোর সাথে শাসক দল যারা আছে তারা ওতপ্রোতভাবে জড়িত। তার ফলে এটা বোঝাই যায় যে শাসক দল, সে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, তারা আসলে তাদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটায় এবং তারা আসলে তাদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই সাধারণ মানুষকে ভয় দেখায়। এবং আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রী, আমরা আসলে ভাবি আমরা তো একা, তাহলে আমরা যদি প্রতিবাদ করি তাহলে আমাদের সাথে কী না হয়ে যাবে, সেই জায়গা থেকে তারা আরও প্রশ্রয় পায়। সেই জন্য আমরা চাই যে আমরা যেহেতু ছাত্রছাত্রী, আমরা যেহেতু স্টুডেন্টস, তাহলে আমাদের গণ্ডির মধ্যে মানে সমস্ত কলেজগুলোতে, সমস্ত মেডিকেল কলেজগুলোতে যেখানে যেখানে শাসক দলের ছাত্র পরিষদের এই ধরনের অন্যায় চলছে, আমরা চাই সেখানে লড়াই হোক, সেখানে লড়াই আরও তীব্র হোক। আপনারা জানবেন যে পুরুলিয়া মেডিকেল কলেজে সেখানে লড়াই হয়েছে এবং যে দুজন ছাত্র এই ধরনের র্যাগিং করেছে, এই ধরনের মারধর করেছে, তাদের সাসপেন্ডের দাবি আদায় করতে তারা সক্ষম হয়েছে লড়াইয়ের মধ্য দিয়েই। তাহলে এই রকম লড়াই সমস্ত কলেজগুলোতে গড়ে উঠুক, সমস্ত কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা তারা ঐক্যবদ্ধ হয়ে শাসক দল, শাসক দলের ছাত্র পরিষদ তাদের একদম সমূলে উৎপাদন করে দিক। কারণ এই ধরনের অপসংস্কৃতির কলেজে কোনো জায়গা নেই।
ছাত্রছাত্রীদের এই ধরনের অপসংস্কৃতির কোনো প্রয়োজন নেই, ইন্টার্ন নামে র্যাগিংয়ের কোনো প্রয়োজন নেই একজন ভালো ডাক্তার হওয়ার জন্য। বরং এই জিনিসগুলো বন্ধ হলে একটা সাধারণ ছাত্র বা একটা সাধারণ ছাত্রী সে খোলা আকাশে, মুক্ত আকাশে কলেজ ক্যাম্পাসের মধ্যে শ্বাস নিতে পারবে, সে ভালো করে পড়াশুনো করতে পারবে, ভবিষ্যতে সমাজের বুকে একজন ভালো ডাক্তার হিসেবে দাঁড়াতে পারবে এবং ভবিষ্যতে এই ধরনের অভয়ার দিদির মতো ঘটনা আমরা আটকাতে পারবো। সেই জন্য আমরা সমস্ত মেডিকেল কলেজগুলোকে এই বার্তাই দিতে চাই যে তোমরা যেখানে যাই আছো, যেখানে যারা পড়াশুনো করছো, যে কোনো ধরনের অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ করো। আমরা আর জি কর মেডিকেল কলেজের স্টুডেন্টস বডি রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা তোমাদের পাশে গিয়ে দাঁড়াবো এবং আমরাও একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো। কারণ এই লড়াই শুধু আমাদের আর জি করের একার নয়, এই লড়াই সমস্ত মেডিকেল কলেজের লড়াই, সমস্ত সাধারণ কলেজের লড়াই, সমস্ত জনগণের লড়াই। এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। লড়াই একমাত্র পথ। এই যে অবিচার চলছে, এই অবিচারকে আমরা যদি বন্ধ করতে চাই এবং সুবিচার যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের লড়াই করেই এগিয়ে যেতে হবে। এই বলে আমি শেষ করছি। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। ধন্যবাদ।